রাজনৈতিক প্রশ্রয়ে হামলা শিকার কর্মকর্তারা, দেহরক্ষীতে নিরাপত্তা নিশ্চিত না হওয়ার শঙ্কা। 4 মাসে দেশে ফিরেছেন 1 লাখ প্রবাসী কর্মী, কাজে যোগ দিতে পারছেন না প্রায় 2 লাখ। করোনায় বন্ধ প্রতিষ্ঠান, বেতন না পেয়ে সংকটে 10 লাখের বেশি শিক্ষক, বেকার অনেকেই। নদীতে ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ, দাম কম, রপ্তানির সুযোগ তৈরির দাবি ব্যবসায়ীদের। এবং জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার 1.5 ভাগ, 1 টাকাও খরচ করতে পারেনি 269 প্রকল্প। ইন্ডিপেন্ডেন্ট সংবাদে স্বাগত, সাথে আছি শাফাত বিন ফরিদ। শুনছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। রাজনৈতিক প্রশ্রয়ে বেপরোয়া সন্ত্রাসীদের দমাতে না পারলে শুধু দেহরক্ষী দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। তারা জানান, রাজনৈতিক প্রভাবশালীদের বিরাগভাজন হয়েই হামলার শিকার হচ্ছেন মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তারা। ভীতি নিয়ে স্থানীয় প্রশাসন চালানো সম্ভব নয় বলেও মনে করছেন তারা। 6 মে ঢাকার আশুলিয়ার হাটবাজার পরিদর্শনে গিয়ে করোনার স্বাস্থ্যবিধি না মানার কারণ জানতে চাইলে রাজনৈতিক প্রভাবশালী এক ব্যক্তির হামলার শিকার হন সহকারী কমিশনার তাজওয়ার আকরাম। 4 মে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নে অবৈধ বালুমহাল উচ্ছেদ অভিযানে গিয়ে হামলার শিকার হন ইউনো আবু হাসনাম মোহাম্মদ শহীদুল হক। 11 মে সিলেটের টিলাগড়ে বিনামূল্যে ছাগল না পাওয়ায় প্রাণী সম্পদ কর্মকর্তা কাজী আশরাফের ওপর হামলা চালায় ছাত্র সংগঠনের নেতাকর্মীরা। 17 আগস্ট রাজশাহীর পুঠিয়া উপজেলার ভূমি অফিসে নিম্নমানের কাজ বন্ধ করে দেয়ায় রাজনৈতিক পরিচয়ধারী ঠিকাদারের হামলায় আহত হন গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী দেলোয়ার হোসেন। সবশেষ দিনাজপুরের ইউনো ওয়াহিদা খানম ও তার বাবার ওপর বর্বরোচিত হামলার ঘটনা। স্থানীয় সরকার বিশেষজ্ঞরা বলছেন, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের সঙ্গে দ্বন্দ্বের জেরে হামলার শিকার হচ্ছেন সরকারি কর্মকর্তারা। এই ধরনের আক্রমণ তারাই করে যাদের পেছনে রাজনৈতিক গডফাদাররা আছেন, যারা রাজনীতির সাথে সংশ্লিষ্ট এবং যারা ক্ষমতাসীন রাজনীতির সাথে সংশ্লিষ্ট, তখন তারা এসব করেন। সুতরাং যারা শাসক দলকে এটার ব্যাপারে গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। দেশে 492 উপজেলার 150টিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে আছেন নারী। উপজেলার ভূমি, আইনশৃঙ্খলা, হাটবাজার ইজারা সহ 63টি দায়িত্ব পালন করতে হয় তাদের। মাঠ পর্যায়ে তাই নারী কর্মকর্তারাই বেশি ঝুঁকিতে। নারী কর্মকর্তারা অন্যান্য কর্মকর্তাদের তুলনায় একটু বেশি ভালনারেবিলিটি নিয়ে কাজ করে, নিরাপত্তা নিশ্চিত করে। যারা এলাকাবাসীর ভরসার জায়গা, সেখানে আঘাত হানতে পারে কেউ, এই ধারণা আমাদের ছিল না বা ধরনের ঘটনা আগে ঘটেনি, যে কারণে এটি আমাদের সবাইকে প্রচন্ডভাবে নাড়া দিয়েছে। ঘোড়াঘাটে হামলার পর রংপুর বিভাগের 8 জেলার 58 উপজেলার ইউনোদের নিরাপত্তায় আনসার নিয়োগ হয়েছে। তবে এটাই যথেষ্ট নয় বলে মনে করেন সাবেক এই স্থানীয় সরকার সচিব। এই অবস্থা বন্ধ না করলে তাদের মধ্যে ভীতি কাজ করবে, এবং ভীতি কাজ করলে তারা স্টেশনে, যেমন অনেকে স্টেশনে থাকেন না, একটা অভিযোগ থাকে, সবাই অভিযোগ করেন। তো এই ধরনের যদি নিরাপত্তা না থাকে, তাহলে লোকজনের স্টেশনে না থাকে জেলা পর্যায়ে থাকার চেষ্টা করবে তারা। নিরাপত্তার কথা যদি বলেন, পুলিশ, আনসার বা বডিগার্ড, ওই নিরাপত্তা দিয়ে কেউ নিরাপদ হবেন না। দণ্ডবিধি 186 ধারায় বলা হয়েছে, সরকারি কর্মকর্তা কর্মচারীদের কাজের বাধার দণ্ড 3 মাসের জেল জরিমানা, আর 353 ধারা অনুযায়ী আক্রমণ বা বল প্রয়োগ করলে 3 বছরের জেল জরিমানা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে দুর্বৃত্তের হামলার শিকার দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তাকে আইসিইউ থেকে এইচডিইউতে স্থানান্তর করা হয়েছে বলে জানিয়েছেন মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ড মোহাম্মদ জাহেদ হোসেন। তবে ওয়াহিদার শরীরের ডান পাশ এখনো অবশ। গত বুধবার মধ্যরাতে ঘোড়াঘাটের ইউএনওর সরকারি বাসভবনে ঢুকে দুর্বৃত্তরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবার ওপর হামলা চালায়।
তাদের প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, পরে বৃহস্পতিবার সকালে রংপুর মেডিকেলে নেওয়া হয়। মাথায় গুরুতর আঘাত থাকা ইউএনওকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়। আগারগাঁওয়ের নিউরোসায়েন্স হাসপাতালে বৃহস্পতিবার রাতে অস্ত্রোপচার হয় তার। পর্যবেক্ষণের জন্য আইসিইউতে রাখা হয় 72 ঘণ্টা। ওয়াহিদার চিকিৎসায় গঠিত 8 সদস্যের মেডিকেল বোর্ড সকালে বৈঠক করে। শারীরিক অবস্থা বিবেচনায় বোর্ডের সিদ্ধান্তে তাকে আইসিইউ থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে স্থানান্তর করা হয়। ওয়াহিদার শরীরের ডান পাশ এখনও অবশ, এজন্য ফিজিওথেরাপি দেয়া হচ্ছে বলে জানান বোর্ডের প্রধান ডাক্তার মোহাম্মদ জাহেদ হোসেন। ওনার শারীরিক অবস্থার অনেকখানি উন্নতি হয়েছে, কিন্তু ওনার যে ডাইন পাশটা অবশ ছিল সেটার কোনো উন্নতি এখন পর্যন্ত হয়নি। কারণ কবে হবে বা কীভাবে হবে বা কতদিন লাগবে আমরা বলতে পারবো না, কিন্তু সেটার জন্য প্রয়োজনীয় যে ফিজিওথেরাপি সেটা আমরা অলরেডি স্টার্ট করে দিয়েছি। পুরনো স্মৃতিগুলো সব স্মরণ করতে পারছেন, ওনার পরিবারের অবস্থা সম্পর্কে উনি খোঁজখবর নিচ্ছেন, ওনার সন্তানের খোঁজ নিচ্ছেন। ওয়াহিদার স্বামী রংপুরের পীরগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা। স্ত্রীর সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন তিনি। কয়েকদিন থেকে উনি কথা বলছেন, তবে একবারে সম্পূর্ণ স্বাভাবিক তো নয়, তবে কথা বলতে পারছেন আর কি, রেকগনাইজ করতে পারছেন এতটুকু আর কি। হ্যাঁ, আর আরো 4 দিন মনে হয় অবজারভেশনে রাখা হবে। এদিকে রংপুর মেডিকেলে চিকিৎসাধীন ওয়াহিদার বাবার অবস্থারও উন্নতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিতাসের 8 কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। তাদেরকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। এদিকে গ্যাস লাইনের ওপর অবৈধভাবে মসজিদ নির্মাণের প্রমাণ পেয়েছে তিতাস। এছাড়া লাইনের লিকেজের বিষয়ে মসজিদ কর্তৃপক্ষ আবেদন করেনি বলেও দাবি সংস্থাটির। নারায়ণগঞ্জের পশ্চিমতলার মসজিদে বিস্ফোরণে গ্যাস লাইন লিকেজ সংস্কার না করার অভিযোগ ওঠে তিতাসের বিরুদ্ধে। এরপরই তদন্ত কমিটি গঠন করে সংস্থাটি। তদন্ত শেষ হওয়ার আগেই সোমবার ফতুল্লা জোনের ব্যবস্থাপক সিরাজুল ইসলাম সহ 4 কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের 4 কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হলো। দায়িত্বে অবহেলার অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে। তদন্তে দোষ প্রমাণ হলে চাকরিচ্যুত করা হতে পারে। এদিকে গ্যাস লাইনের ত্রুটি এবং মসজিদটি গ্যাস লাইনের উপর নির্মাণ হয়েছে কিনা তা জানতে খনন শুরু করেছে তিতাস। এরই মধ্যে মসজিদের উত্তর পাশে রাস্তার নিচে একটি লাইনে ছিদ্র পাওয়া গেছে, আর দক্ষিণে গ্যাস লাইনের উপর নির্মাণ হয়েছে মসজিদের সিঁড়ি। আমরা স্পেসিফিক জানতে চাচ্ছি, এই মসজিদ কমিটি এই লিকেজটাকে রিপেয়ার করার জন্য কাকে বলছে। যদি কাউকে সে ফোনেও বলে থাকে সেটা আমাকে দরকার, যে কাকে সে বল, এবং উনি যাকে বলছে সেটা যদি তিতাসের ঠিকাদার বলেন, আমাদের কোনো পরিচিত লোক থাকে, তিতাসের যদি কোনো কর্মকর্তা কর্মচারী থাকে, আপনি আমাকে লিঙ্কটা দেন, তখনই আমরা সেটা ম্যানেজমেন্টের কাছে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য, চরম প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি সুপারিশ করবে। গ্যাস লাইনের লিকেজ সরানোর ব্যাপারে মসজিদ কর্তৃপক্ষ কোনো আবেদন করেনি বলে দাবি করেছেন তিতাসের তদন্ত দলের প্রধান। পাশাপাশি ঘুষ চাওয়ার অভিযোগের সত্যতা মেলেনি বলেও জানান তিনি। আর মসজিদ কমিটির সহায়তা পেলে বৃহস্পতিবারের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে চায় সংস্থাটি। মসজিদের অনুমোদন আছে কিনা সেটা লাগবে, মসজিদ আমার লাইনের উপর আসছে কিনা সেটা লাগবে, মসজিদ যেখানে বানাইছে সেই জমিটা মসজিদের জন্য দেয়া কিনা, আমাদের পাইপলাইন থেকে মসজিদটা কতটুকু দূরে, এই সব ডকুমেন্টসগুলো আমার একটা সুন্দর এবং একটা নিরপেক্ষ রিপোর্ট সাবমিট করার জন্য এই তথ্যগুলো দরকার। এই তথ্যগুলো যদি মসজিদ কমিটি আমাকে সহযোগিতা করে তাহলে আমি দিতে পারবো। এদিকে তদন্তের অংশ হিসেবে গণশুনানির আয়োজন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। গ্যাসের বিষয়, ওখানে তো গ্যাসের বিষয়, বিদ্যুতের বিষয়টা, মসজিদের নির্মাণ বিষয়টা, সবগুলো বিষয় আমরা দেখতেছি, সবগুলো বিষয় মাথায় রেখে আমরা এগোচ্ছি। আসলে তদন্ত শেষ না পর্যন্ত স্পেসিফিক বলা যাচ্ছে না কোন বিষয়টা আমরা দেখতেছি। নারায়ণগঞ্জের মসজিদে বিস্ফোরণের ঘটনায় 4টি কমিটি হলেও এখনো কেউ তদন্ত প্রতিবেদন জমা দেয়নি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, নারায়ণগঞ্জ। এদিকে নারায়ণগঞ্জের তল্লা মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 27 জন। চিকিৎসাধীন 9 জনের 8 জনই আছেন আইসিইউতে। সোমবার সন্ধ্যায় ছাড়া পেয়েছেন 1 জন। একথা জানিয়েছেন শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকেরা। পিতার কাঁধে সন্তানের লাশ, পৃথিবীর সবথেকে ভারী বোঝা, সবচেয়ে মর্মান্তিক। 32 বছরের সন্তানকে হারিয়ে তাই শোকে নিথর তার বাবা। শরীরের 96% পুড়ে যাওয়ায় ইমরান চলে গেছে না ফেরার দেশে। এটা বড় ছেলে, এইটাই আমার সংসার চালাইতো।
এটি আমার লক্ষ্মী, আমার বাবা। 55 বছর বয়সী মোহাম্মদ ফরিদ কৃষিকাজ করে চালাতেন 6 জনের সংসার। পুড়ে গেছে শরীরের 93%। ক্ষতিগ্রস্ত হয়েছে শ্বাসনালী। পরিবার প্রধানকে নিয়ে তাই দুশ্চিন্তায় দিশেহারা তার সন্তান। দেখেছি বাবার বেশি একটা অবস্থা ভালো না, সারা শরীর পুড়ে গেছে, যেরকম বোঝা যায় অবস্থা বেশি ভালো না। হাসপাতালের আবাসিক সার্জন জানান, দগ্ধদের বেশিরভাগই আইসিইউতে। সবারই তো ইনহেলেশন বার্ন আছে। এই ইনহেলেশন বার্ন আসলে খুবই ডেঞ্জারাস এই বার্ন, কারণ আমরা তো জানি আমাদের শ্বাসনালী পুড়ে গেলে আসলে আর কিছুই থাকে না। যদি 1% লোকের শুধু ফেসটা পুড়ে যায়, শুধু শ্বাসনালী পুড়ে যায়, তবু কিন্তু মারা যেতে পারে। সেক্ষেত্রে বার্নের পার্সেন্টেজ হবে 1%। কিন্তু সেই হিসাবে আসলে আমরা বলতে পারতেছি না যে আসলে ওগুলো আমরা বাঁচাইতে পারবো না। এর জন্য ওগুলি সবগুলি ক্রিটিক্যাল অবস্থা বা আশঙ্কাজনক অবস্থার মধ্যে আছে সব। গত শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লার তল্লা মসজিদে গ্যাসের লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে নামাজ পড়ার সময় অগ্নিদগ্ধ হন 37 মুসল্লি। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ একজন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। মোহাম্মদ মামুন নামের ওই যুবককে সোমবার সন্ধ্যায় শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে ছাড়পত্র দেওয়া হয়। শরীরে 15% দগ্ধ নিয়ে শুক্রবার রাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলেন পোশাক কারখানার কর্মী মোহাম্মদ মামুন। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় সোমবার হাসপাতাল ছাড়েন তিনি। হাসপাতাল ছাড়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন মামুন, তুলে ধরেন ঘটনার ভয়াবহতা। বাসার থেকে আমি আসছি নামাজের টাইমে, ওখানে আসছে কিছু সদাই নিয়েছিলাম মুদি দোকান থেকে, এখন যাইতেছিলাম, এখন আস্তে করে দেখি এসিটা বাস্ট হয়েছে। আমি তো গলির ভিতরে ছিলাম, পরবর্তীতে দেখি যে মসজিদের তো অনেক মানুষ ঝাপাই ঝাপাইয়া ময়লা পানির ভিতরে পড়তে আসছে, সব জ্বলে পুরে ছাই হয়ে গেছে। মামুন জানান, মসজিদের পাশের গলিতে প্রায় সময়ই গ্যাসের গন্ধ পেতেন তিনি। হ্যাঁ, গ্যাসের গন্ধ ছিল আগে থেকে ছিল। কিরকম ছিল আগে, কিভাবে টের পাইতেন? হালকা হালকা বের হইতো। মামুনের 2 পা, বাঁ হাত, ঠোঁট, নাক ও গলার একাংশ দগ্ধ হয়। সোমবার দুপুরে তার পোড়া জায়গা ড্রেসিং করা হয়। এরপর চিকিৎসকেরা তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তবে বিস্তারিত এখনই প্রকাশ করা হবে না বলে নিজ দপ্তরে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ ঘটনায় পুলিশ বাহিনীর সুনাম ক্ষুণ্ণ হবে না বলেও মনে করছেন তদন্ত কমিটির প্রধান। 31 জুলাই কক্সবাজারের টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শাপলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা। ওই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় 2 আগস্ট 3 সদস্যের একটি কমিটি গঠন করে। পরদিন কমিটি পুনর্গঠন করে 4 সদস্যের করা হয়। কমিটির প্রধান চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সহ কমিটির 4 সদস্য সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন। 3 আগস্ট থেকে শুরু করে 4 দফা সময় বাড়িয়ে এ প্রতিবেদন জমা হয়। প্রতিবেদনে হত্যার উৎস, কারণ, করণীয় সম্পর্কে মতামত দেওয়া হয়েছে। আমাদের রিপোর্টে যে উৎস, কারণ এবং আমরা সুপারিশ প্রণয়ন করেছি। আমাদের পুলিশ বাহিনী যে আইন শৃঙ্খলার জন্য যে অক্লান্ত পরিশ্রম করে দেশে, এই ঘটনাটি কোনোভাবেই তাদের ভূমিকাকে ম্লান করবে না। তদন্ত প্রতিবেদন গ্রহণ করে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, এ ধরনের ঘটনা যেন আর না ঘটে সে উদ্যোগ নেওয়া হবে। তিনি জানান, যেহেতু পুলিশের তদন্ত চলছে তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদন প্রকাশ করা হবে না, তবে আদালত চাইলে দাখিল করা হবে। পরবর্তীতে আমাদের সচিব মহোদয় এইগুলো বিশ্লেষণ করে যেখানে যেটা প্রয়োজন সেই অনুযায়ী কাজ করবেন। আর আপনারা নিশ্চয়ই জানেন এটা একটা পুলিশি তদন্ত চলছে, মানে আদালতের নির্দেশনা অনুযায়ী। সেই জায়গায় আমরা এখন এই সম্বন্ধে প্রকাশ্যে আমরা কিছু জানাতে পারবো না। আমরা আদালতকে এটার সম্বন্ধে জানিয়ে দেব, আদালত মনে করলে এটাকে আমাদের থেকে নিয়ে যাবেন অফিসিয়ালি। দীর্ঘ এই তদন্তে টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাস ও পরিদর্শক লিয়াকত আলী সহ মোট 68 জনের সাক্ষ্য নেয় কমিটি। এসব তথ্য উপাত্ত নিয়ে 80 পৃষ্ঠার প্রতিবেদনটিতে 13 দফা সুপারিশও করা হয়েছে বলে জানা গেছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
অর্থ আত্মসাৎ ও পাচারে অভিযুক্ত পিকে হালদার দেশে ফিরতে চান। আদালতকে বিষয়টি জানিয়েছেন তার আইনজীবী। তবে তিনি কবে দেশে ফিরতে চান তা জানাতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি খুরশিদ আলম সরকারের একক বেঞ্চে ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানির অবসান চেয়ে বিনিয়োগকারীদের এক আবেদনের শুনানি হয়। শুনানির এক পর্যায়ে আদালতে আইনজীবী জানান পিকে হালদার দেশে ফিরতে চান, তবে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ সময় আদালত পিকে হালদার কবে দেশে ফিরতে চান তা জানাতে নির্দেশ দেয়। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানিয়েছেন, পিকে হালদার দেশে ফিরলে তাকে আইনি প্রক্রিয়ায় থাকতে হবে। ৩,৬০০ কোটি টাকার বেশি আত্মসাৎ করে বিদেশে পালিয়ে যাওয়ার অভিযোগ পিকে হালদারের বিরুদ্ধে। হাইকোর্ট বলেছেন ঠিক আছে, উনি কখন আসতে চায় সেটা আমাদেরকে জানান, সে অনুযায়ী আমরা তাহলে রাষ্ট্রপক্ষ এবং দুদককে শুনে আমরা যথাযথ আইনি একটি আদেশ দিব। করোনাকালের গত ৪ মাসে দেশে ফিরেছেন প্রায় ১ লাখ প্রবাসী কর্মী। ফ্লাইট বন্ধের আগে বিভিন্ন মেয়াদে ছুটিতে এসে কাজে যোগ দিতে পারছেন না আরও প্রায় ২ লাখ। পাসপোর্ট ভিসা প্রস্তুত থাকার পরও কাজে যেতে পারেননি আরও অন্তত ১ লাখ। করোনার মধ্যে চরম অনিশ্চয়তায় অন্তত ৪ লাখ কর্মী। চাকরি হারিয়ে ১ এপ্রিল থেকে ৩০ আগস্ট পর্যন্ত মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরেছেন ২৯,৭১৪ প্রবাসী কর্মী। ফেরার তালিকায় দ্বিতীয় অবস্থানে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সৌদি আরব, সেখান থেকে ফিরেছেন ২০,৮২৯ জন। দেশে ফেরা কর্মীরা জানান, করোনার কারণে কাজ হারিয়ে প্রবাসী অবস্থানের কোনো উপায় ছিল না, কিন্তু ফিরে যাওয়া নিয়ে জটিলতা তৈরি হওয়ায় চরম অনিশ্চয়তায় দিন কাটছে তাদের। আটকে পড়া এসব কর্মীদের আবারও প্রবাসে ফেরাতে জোর কূটনৈতিক তৎপরতার তাগিদ বিশেষজ্ঞদের। যারা ফিরতে পারবেন না তাদের জন্য দেশেই কর্মসংস্থান তৈরির পরামর্শ দিচ্ছেন তারা। আমরা অনেকগুলো ক্ষেত্রেই বাংলাদেশ সরকারের সাথে কাজ করছি। একটি পরামর্শ হচ্ছে প্রবাসী কর্মীদের শিক্ষা এবং প্রশিক্ষণে বিনিয়োগ বৃদ্ধি। আমাদের গবেষণা বলছে দক্ষ কর্মীরা বেশি আয় করেন, বেশি সঞ্চয় করেন এবং বেশি অর্থ দেশে পাঠাতে পারেন। ঠিক এই জায়গাটিতেই আমাদের কাজ করতে হবে। এখন থেকে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বিদেশি দূতাবাসগুলোর মাধ্যমে যোগাযোগগুলো করতে হবে যে এই মানুষগুলো যেন আবার যায়, যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের সাথে যেন অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবে যেন বাড়ানো যায়। এইটা যদি নিশ্চিত না করা যায় তাহলে কিন্তু আমাদের যে ২-২.৫-৩ লাখ মানুষ তারা কিন্তু একেবারেই বেকার হয়ে পড়বে। সরকার বলছে করোনার কারণে বেশিরভাগ দেশেই প্রবাসী কর্মীদের প্রবেশাধিকার দিচ্ছে না, আর এ কারণেই যত বিপত্তি। তবে এ সংকট দীর্ঘায়িত হবে না বলেও মত পররাষ্ট্রমন্ত্রীর। আমাদের শ্রমিকরা যে কাজ করে, এই ক্লিনিং এর কাজ, এই সব, সেই আমিরাতের লোক আর সৌদি লোক ওরা অনেকে এটা করতে পারবে না। সুতরাং চাইলেও আমাদের অনেকেই সহজে বিদায় করতে পারবে না। বাংলাদেশিদের সবচেয়ে বড় শ্রমবাজার মধ্যপ্রাচ্য, সেখানে বাজার হারালে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেশের প্রবাসী আয়ে। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতিতে বেতন বন্ধ ১০ লাখ শিক্ষকের বেকার হয়ে পড়েছেন অনেকেই। মানবেতর জীবন কাটছে অনেকের। শিক্ষা মন্ত্রণালয় বলছে, করোনা পরিস্থিতিতে বিপাকে পড়া শিক্ষকদের পাশে থাকার চেষ্টা করছেন তারা। করোনা পরিস্থিতির কারণে ১৮ মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। কবে খুলবে তাও নিশ্চিত নয় এখনো। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অনিশ্চয়তায় শিক্ষকদের জীবিকা। ঢাকার একটি বেসরকারি স্কুলে চাকরি করেন আব্দুল করিম। ৬ মাস ধরে বেতন ভাতা পাচ্ছেন না তিনি। ভাড়া বাসা ছেড়ে এখন থাকেন বিভিন্ন জায়গায়। কিভাবে পরিবারের ভরণ পোষণের ব্যবস্থা করবেন খুঁজে পাচ্ছেন না তার কুলকিনারা। আমি আর্থিকভাবে খুবই সংকটে আছি। নিজের প্রয়োজন, পরিবারের প্রয়োজন কোনো কিছুই এখন মেটাতে পারতেছি না। নন এমপিও সহ বিভিন্ন স্তরের প্রায় ১০ লাখ শিক্ষকের অবস্থা কম বেশি একই রকম। শিক্ষক নেতারা বলছেন, করোনা পরিস্থিতিতে নামী প্রতিষ্ঠান ছাড়া বেশিরভাগ বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের বেতন বন্ধ। অনেকেই ম্যানেজিং কমিটি কর্তৃক, অনেকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিছু নির্যাতিত হয়েছে, চাকরিচ্যুত হয়েছে। এটা আসলে অমানবিক। শিক্ষকদের যদি সেভাবে তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা না করা হয় তাহলে কিন্তু আগামী দিনে শিক্ষার গুণগত মানোন্নয়ন হবে না। শিক্ষা মন্ত্রণালয় বলছে, নন এমপিও শিক্ষকদের সীমিত আকারের সহায়তা দেয়া হয়েছে। আরও কিভাবে সহায়তা করা যায় তা নিয়ে কাজ চলছে। আমরা নজরে রাখছি যে যতটুকু সম্ভব আমরা এই নন এমপিও ভুক্ত
শিক্ষকদের জন্য করব, শুধু শিক্ষক নয় কর্মচারীদের জন্য। সামর্থ্য থাকার পরও যেসব প্রতিষ্ঠান শিক্ষকদের বেতন দিচ্ছে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি অর্থ বছরের প্রথম মাসে 650-র বেশি প্রকল্পে খরচ হয়েছে 100 টাকারও কম, আর 1 টাকাও খরচ করেনি এমন মন্ত্রণালয় ও বিভাগ 14টি। অর্থনীতিবিদরা বলছেন, বছরের শুরুতে প্রকল্পের কাজে ধীরগতি রীতিকে পরিণত হয়েছে। যদিও বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ বলছে, শুরুর দিকে প্রস্তুতি ও টেন্ডার প্রক্রিয়ার জন্য গতি কম থাকে। বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে গতি কম থাকে অর্থবছরের শুরুতে, কিন্তু শেষ দিকে তড়িঘড়ি করে শেষ করা হয় প্রকল্পের কাজ। এতে কাজের মান নিশ্চিত করা সম্ভব হয় না। আবার বেশিরভাগ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ না হয় বেড়ে যায় ব্যয় ও মেয়াদ। চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে এডিপি বাস্তবায়নের হার মাত্র 1.5 ভাগ। 100 টাকারও কম খরচ করেছে এমন মন্ত্রণালয় ও বিভাগ 35টি, আর 14 মন্ত্রণালয় ও বিভাগ 269 প্রকল্পে 1 টাকাও খরচ করতে পারেনি। প্রারম্ভে কিন্তু আমাদের গতিটা একটু থাকে, স্লো থাকে। বিশেষ করে আপনি দেখবেন যে পূর্ত কাজ যেগুলো, হয়তো টেন্ডারিং প্রক্রিয়া আছে, বিড ডকুমেন্ট প্রস্তুতকরণ আছে, নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড দেওয়ার বিষয় থাকে। পরবর্তী যে প্রান্তিকগুলো আছে তখন কিন্তু প্রোগ্রেসটা ঠিকই আমরা ঈপ্সিত লক্ষ্যে আমরা এগোতে পারি। এটি ট্রেন্ডটা এরকমই। অর্থনীতিবিদরা বলছেন, বাস্তবায়নের জন্য প্রস্তুত কিনা তা নিশ্চিত না হয়েই অনেক সময় প্রকল্প অনুমোদন করা হয়। এছাড়া নিয়োগ ও কেনাকাটায় দীর্ঘসূত্রতা এবং ভূমি অধিগ্রহণের জটিলতায় বাস্তবায়নে ধীরগতি দেখা যায়। আমাদের কোনো প্রকল্পই সময় মতো শেষ হয় না বা বাজেটের ভেতরে শেষ হয় না, এটা তো এখন একটা রীতির মতো হয়ে গেছে। সমস্যাগুলো প্রতি যথেষ্ট নজর দেওয়া হয়েছে কিনা এটা নিশ্চিত করা না গেলে এগুলো বারবারই প্রতিটা প্রকল্পেই এই ধরনের বাধার সম্মুখীন হতে হবে। চলতি অর্থবছরে এডিপির আকার 2,14,611 কোটি টাকা। প্রথম মাসে ব্যয় হয়েছে 3,500 কোটি টাকা, যা আগের অর্থবছরের একই সময়ের চেয়ে 697 কোটি টাকা কম। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে করোনায় প্রাণহানি কমলেও ভারতে বাড়ছেই। 24 ঘন্টায় বিশ্বে মৃত্যু হয়েছে 3,700-র বেশি মানুষের। এর মধ্যে শুধু ভারতেই মারা গেছে 1,129 জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানি 72,800 ছাড়িয়েছে। নতুন 75,000-এর বেশি রোগী নিয়ে আক্রান্তের সংখ্যা 42.5 লাখ। বিশ্বে মোট প্রাণহানি ছাড়িয়েছে 8,96,000। নতুন করে সংক্রমিত হয়েছে 1,94,000। মোট সংক্রমিত 2,74,00,000-এর বেশি। 24 ঘন্টায় ব্রাজিলে প্রাণ গেছে 315 জনের। দেশটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,27,000। নতুন শনাক্ত 10,000-এর বেশি। এদিকে যুক্তরাষ্ট্রেও প্রাণহানি কমেছে। 24 ঘন্টায় প্রাণ গেছে 286 জনের। দেশটিতে নতুন করে সংক্রমিত হয়েছে 25,000 মানুষ। আর্জেন্টিনায় একদিনে 270 জনের মৃত্যু হয়েছে। এদিকে প্রথমবারের মতো করোনার ভ্যাকসিন প্রকাশ্যে আনল চীন। রাজধানী বেইজিংয়ে আয়োজিত বাণিজ্য মেলায় ভ্যাকসিন প্রদর্শন করা হয়। করোনা প্রাদুর্ভাবের পর চীনে এটি প্রথম মেলা। 5 সেপ্টেম্বর থেকে শুরু এই মেলায় অংশ নিয়েছে 18,000 প্রতিষ্ঠান। এর মধ্যে আছে চীনের ভ্যাকসিন নির্মাতা প্রতিষ্ঠান সিনোভ্যাক, বায়োটেক ও সিনোফার্ম। মূল্য নিয়ে কিছু না জানালেও বছরে 30 কোটি ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা আছে বলে জানিয়েছে সিনোভ্যাক। সেই সাথে তৃতীয় পর্যায়ের পরীক্ষার পর এবছরের শেষেই ভ্যাকসিন বাজারজাতের কথা জানিয়েছে তারা। এদিকে চীনা ট্যাবলয়েড গ্লোবাল টাইমস বলছে, সিনোভ্যাক ও সিনোফার্মের আবিষ্কৃত ভ্যাকসিনের প্রতি 2 ডোজের দাম $146 কম রাখা হবে। বার্সার অনুশীলনে ফিরেছেন মেসি। দলবদল নিয়ে নাটকীয়তার পর আর্জেন্টাইন মহাতারকার ক্যাম্পে ফেরায় স্বস্তি কাতালান শিবিরে। সমর্থকেরা আসন্ন মৌসুমে দারুণ কিছুর অপেক্ষায় আছেন। তাদের বিশ্বাস, ক্লাব কর্তাদের সঙ্গে মনোমালিন্য প্রভাব ফেলবে না মেসির পারফরমেন্সে। এদিকে গণমাধ্যমের খবর, অধিনায়কত্ব ছেড়ে দিতে চান এলএম10, আর সেই জায়গায় নেতৃত্বে কার আসার সম্ভাবনা আছে তারও আভাস মিলেছে। বিরতির পর প্রি সিজন ক্যাম্পে ফিরেছেন আগেও। ভিন্ন প্রেক্ষাপটে এবারের ফেরা যেন প্রত্যাবর্তন। দলবদল নিয়ে নাটকীয়তার শেষে প্রিয় তারকার জন্য অপেক্ষা ফুরিয়েছে সমর্থকদের। মেসি অবশেষে ফিরেছেন বার্সার অনুশীলনে। গেল 2 সপ্তাহ যে চাপ গেছে তার ছাপ নেই শরীরী ভাষায়। অনুশীলনে মেসি একেবারে পুরনো চেহারায়।
আপাতত একাই প্রস্তুতি সারবেন, পরবর্তীতে যুক্ত হবেন দলগত অনুশীলনে। আর্জেন্টাইন মহাতারকার আগমনে যেন প্রাণ ফিরেছে কাতালোনিয়ায়। মেসি বার্সেলোনার সেরা খেলোয়াড়, তার মতো কাউকে হয়তো আর দেখব না। আমি চেয়েছিলাম সে থাকুক, দিন শেষে সেটাই হয়েছে। মেসির মতো ফুটবলারের এমন সময় দেখতে হবে ভাবিনি, ওর জন্য খারাপ লেগেছে। আশা করি দ্রুত সব ঠিক হয়ে যাবে, আর মেসির ক্যারিয়ার বার্সাতেই শেষ হবে। আইনি লড়াই এড়িয়ে যেতে ইচ্ছের বিরুদ্ধে থেকে গেছেন আরও এক মৌসুম। দলের সমর্থন হারিয়েছেন সেই খবরও আছে তার কাছে। পরিস্থিতি বুঝে নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্তও নাকি নিয়ে ফেলেছেন। তবে এত কিছুর পরও মেসি নাম্বার 1 হয়েই থাকবেন, তাতে সন্দেহ নেই সমর্থকদের। বার্সেলোনায় মেসিকে দরকার, সে ক্লাবের গুরুত্বপূর্ণ অংশ। তার সমমানের কোনো ফুটবলার বার্সাতে নেই। নিজের সিদ্ধান্ত নেয়ার অধিকার তার আছে। মেসি নেতৃত্ব ছেড়ে দিলে অধিনায়কের আর্মব্যান্ড উঠবে বুস্কেটস পিকের হাতে। এখন প্রশ্ন, মেসিকে কিভাবে ব্যবহার করবেন কোম্যান? নতুন কোচের পরিকল্পনা বুঝতে সময় লাগবে আরও কিছুদিন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কুমিল্লার বুড়িচং উপজেলার দক্ষিণ গ্রামের বিলে সাদা আর গোলাপি পদ্ম ফুলের সাথে ফুটেছে নতুন এক প্রজাতির পদ্ম। হলুদাভ এই পদ্ম ফুলের প্রজাতি বিরল বলছেন এর ওপর গবেষণা চালানোর ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। আর ঘরের কাছেই ফোটা পদ্ম ফুল যে বিরল প্রজাতির তা জেনে এ স্থানকে ঘিরে স্থানীয়দের মধ্যে নতুন করে তৈরি হয়েছে আগ্রহ। পুরো হলুদ নয়, তবে অনেকটা হলুদাভ। চেনা গোলাপি পদ্মের পাশেই বিল জুড়ে ফুটে আছে। এশিয়া মহাদেশে সাধারণত যে ধরনের পদ্ম ফুল দেখা যায় তা থেকে বেশ খানিকটা ভিন্ন নতুন এ পদ্ম। সাদা বা গোলাপি পদ্মের চেয়ে প্রায় 5 গুণ বেশি পাপড়ি এ পদ্মে। স্থানীয়রা বলছেন কয়েক বছর ধরে নতুন এ পদ্মের দেখা মিলছে বিলে। স্থানীয়ভাবে বিষয়টি জানা থাকলেও এবছর একদল গবেষক একে বিরল প্রজাতি হিসেবে চিহ্নিত করায় নতুন করে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। পদ্ম ফুলের নতুন প্রজাতি নিয়ে আগ্রহী হয়ে উঠছেন উদ্ভিদ বিজ্ঞানীরাও। এই পদ্ম ফুলের আর একটা বড় বৈশিষ্ট্য হলো এখানে কমপক্ষে 55 থেকে 60টি পাপড়ি নিয়ে এক একটা পদ্ম ফুল হয়। গত বছর ঠিক এমন সময় এই ফুলই ছিল, এইবার মানে আরো বেশি রঙের ফুল আছে। যদি এটা নতুন প্রজাতি হিসাবে প্রতিষ্ঠিত হয়, নামকরণ হবে এবং অবশ্যই সেক্ষেত্রে বাংলাদেশের নামটা নতুনভাবে আবার আসবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের একদল গবেষক পদ্মের নতুন এ প্রজাতি নিয়ে গবেষণা চালাচ্ছেন। তারা বলছেন বাংলাদেশে এই প্রথম এ ধরনের পদ্ম ফুলের সন্ধান মিলল। গবেষণার পরীক্ষা নিরীক্ষায় উত্তীর্ণ হলে এই প্রজাতির পদ্ম হবে উদ্ভিদ বিজ্ঞানের নতুন সংযোজন। আমাদের জানা মতে এই ভারতবর্ষ বা যেখানে যেখানে পদ্ম আছে, আমাদের প্রাথমিক অবজারভেশনে এইরকম নেচারের পদ্মের কিন্তু আমরা কোনো ইনফরমেশন এখনো পাইনি। এখন আমেরিকান পদ্মের সঙ্গে আমাদের এই পদ্মটার কি মিল অমিল কোথায় আছে সেগুলোও কিন্তু আমাদের আসলে দেখার বিষয় আছে। এটাও আমরা আসলে কিন্তু আরো কাজ করে যাচ্ছি। এর মধ্যে নতুন এ জাতের পদ্মের ছবি সহ কিছু তথ্য উপাত্ত যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ ও প্রাণী প্রজাতির নামকরণ বিভাগ এবং বিশ্বের সবচেয়ে বড় হার্বেরিয়ান জাদুঘর ইংল্যান্ডের কিউ গার্ডেনে পাঠিয়েছেন গবেষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।